আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল এই সুযোগে আরোহীর দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আর এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব বুঝে উঠতে পারছি না। ওরদিকে আরোহীর মা বলল আরোহী খেতে আই। আরোহী রেগে বলল মা আজ আর খাবো না। আরোহী রেগে কথা বলাতে তার মা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠলো আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে? আরোহী বলল মন চাচ্ছে ওই বোধ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহীর মা বলল আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা আবার বলল কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস, কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠলো কই কিছু না তো, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল আচ্ছা ঠিক আছে খেতে আই। আরোহীর মা এইটুকু বলেই চলে গেল। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো কেঁপে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল মিসবিহেভ করেছি, সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর অজানা না। তানবীরের সঙ্গে ওই সেম ব্যবহার করেছে। যাই হোক আরোহীর কাছে একসময় সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব এমন সময় আরোহী সামনে চলে আসলো এবং তার হাত দুটি পিছনে রেখে বলল যাওয়া হচ্ছে শুনি। আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহারটা শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম এই তো কাজে যাচ্ছি। আরোহী বলল আহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহীর এমন কথার ধারা শুনে নিজে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথাটা বলবে সেটা আমি কল্পনাও করিনি। পর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার জবাব দিলাম কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট শর্ট টাকা উপার্জন করি, চুরি তো আর করি না। আরোহী বলল চুপ, আরেকটা কথা বলবি না। কালের ঘটনা আমি কিন্তু একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরেছিলি। আমি বললাম কালকের ঘটনার জন্য সরি। একে তো তানবীর চলে গেল, তারপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘুরে এসব করে ফেলেছি। সরি আমার ভুল হয়ে গেছে, এখন প্লিজ আমার সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, তার মধ্যে আরোহী বলে উঠলো এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস, স্টুডেন্টে গিয়ে তো মানুষের চাকরগিরি করবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আর অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লেগেছে। আরোহী বলল কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ ভালো আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আজ করে বাসায় ফিরলাম রাতে। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে নিজে কিছু খাবার জন্য ডিম ভাজি করে যখন এক লোক ভাত মুখে দেব এমন সময় দরজার ওপাশ থেকে টকটক আওয়াজ আসলো। তারপর খাওয়া দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। প্রায় এখানে 6 মাসের মতো আছি, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসেনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী বলল ওই হ্যালো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আমি বললাম আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আরোহী বলল হ্যাঁ আমি তো নিয়ে আসলাম। আমি বললাম আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন তাই বলছিলাম আর কি। তুই বলল এত কথা বলতে পারবো না, আপনি কি নিবেন নাকি চলে যাব? আমি বললাম না থাক, আন্টি যখন পাঠিয়েছেন তো দিয়ে যান। খাবারের টিফিনটা আমার হাতে দিয়ে ভিড় করে বলল এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি বললাম কিছু বললেন? রহি বলল না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুরো ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ পর ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো কি খাওয়া শেষ? শয়তানি একটা হাসি দিয়ে কথাগুলো বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম আন্টি মনে হয় ঝাল একটু বেশিই দিয়ে ফেলেছে। আরোহী হেসে হেসে বলল ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি বললাম আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? আরোহী বলল শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গেই এমন দুর্ব্যবহার করবো যাতে তারা এ বাসা ছাড়তে বাধ্য হয়। তো তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরও কেন যাচ্ছিস না বলতো? আমি বললাম আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যি সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি, বাসাটা পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না। তুই বলল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হ, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব।
এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদম নেই, তারপরও আমার থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তারও সময় নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে। আগে একটা কথা তোমাকে তো বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বলল, কাল আরোহীর জন্মদিন। এই উপলক্ষে প্রত্যেক বছরে অনুষ্ঠান করে পালন করি। এবার বছরেরও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। হ্যাঁ, এবার তুমি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। দিন এই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে। আর এদিকেও আরেকটা বাসা পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, আর আমি তোমাদের সঙ্গে থাকছি না। আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে, সব জায়গায় আত্মীয় স্বজনের জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে পরীর মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপরে আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমি গিয়ে আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে আমার গিফটটি ফ্লোরে ছুড়ে দিল। তারপর বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আরোহী এমন কাণ্ডতে সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। বেশ কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গুছগাছ করে নিলাম। আর এখানে থাকা সম্ভব না, কাল সকালেই এ বাসা ছেড়ে চলে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করেছে, আমি বরং চলেই যাব। এইদিকে আরোহীর নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন, কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাববে? না, রনির সঙ্গে আমি মোটেও কাজটা ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে, আর ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে, কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহাদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা ইলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না। এসব ভেবে যাচ্ছে, আরোহী হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা, কিছু বলবা? এর মা বলল, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই এই ছেলেকে সহ্য করতে পারছিস না। আরে, সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসার চিট করেছে দেখে সব ছেলেদেরকে একই ভাববি, এটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে দেখে কিছুই বলেনি। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল। বলার মতো কোনো ভাষা তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। সব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার কথা বলাও শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো। এমন সময় আরোহী বলে উঠলো, রনি দাঁড়াও প্লিজ। উনি বলল, অপমান করবেন নিশ্চয়ই? ছাদে আমি আর আপনি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। তো যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না, নিশ্চয়ই তো এটা ভাবছেন। আরোহী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম, আর সিদ্ধান্ত নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগে আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন, আর বাড়ি ভরা মেহমানদের সামনে আমাকে ছোট করলেন। আরোহী বলল, সরি। আমি বললাম, সরি বলার কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। এদিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। সারা রাত আরোহী নির্ঘুম রাতে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। পর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো, এবং রুমের তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা বলল, রনি কাল রাতেই এই বাসা ছেড়ে অন্য বাসায় উঠেছে। আরোহী অনেকটা অবাক হয়ে বলল, কি, রাতেই চলে গিয়েছে? আরোহীর মা বলল, হ্যাঁ রে মা, রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়ার থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো। সে আমার প্রত্যুত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলেছি, যেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের ভাড়াটা নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি। এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। রোহিত তার মার কথার উত্তর না দিয়ে রুমের দরজা আটকে বিছানায় গায়ে ইলিয়ে দিতেই থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না।
অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। তো তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারে কাছেও ঘেসবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ওদের বাসা ছেড়ে এখানে আসাই তো আমার একটা বিষয় ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এই বাসা থেকে আরোহীদের বাসা বেশি একটা দূরের না, মাঝে মধ্যে অকারণেই দেখা, আর দেখা হলেই বাকি। ওর সঙ্গে তো আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে দেখা হলে খারাপ লাগবে। এভাবে রনির ছন্ন ছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকেই যায়, তেমনি রনির সময় তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারলো না, ভুল বুঝে ইফটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সবকিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটা লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে, এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলেছে। চলুন তাহলে এবার বর্তমান গল্পে আসা যাক। কলেজে অ্যাডমিট হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। অ্যাডমিট হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারিদিকে কলেজ মেন্টরদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম, এবং স্যার সালাম নিয়ে বলে উঠলো, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিট হয়েও গেলা, অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে এসেছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। স্যার বলল, এত সহজে যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমি আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাসে আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। আমি বললাম, জি স্যার অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালো মজা হলো। শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে এভাবে কলেজে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি বা না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আমি আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব, তো আমার পথ আটকে আরোহী বলে উঠলো, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসা থেকে এভাবে নিশ্চয়ই আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পেরেছি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখার কথা বলেই আমি আপনার ওখানে চলে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহারটা ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আরোহী আনমনে বলে উঠলো, আপনি চাইলে সবকিছু বদলে ফেলবো। আমি বললাম, আমি চাইলে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক বানাতে পারি না?